পাশেঘাটকে অনেক মিস করি। মানে ওখানের সব কিছুই আলাদা ছিল, নেচার, হাওয়া, বাতাস, সব কিছুই ভালো ছিল। কাউকে যদি শিলিগুড়িতে এমন পেয়ে যায় যে নর্থ ইস্টের কেউ, বা কেউ যদি বলে আমি অরুণাচল থেকে এসেছি, তো তাদের সঙ্গে একটা মনে হয় কি পুরনোই কানেকশন আছে। তো ন্যাচারাল জিনিসটা আমার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। মানে ওই জিনিসটা ছোটবেলার থেকে যেভাবে আমরা বড় হয়েছি, সেটা শিলিগুড়ি আসার পরও আমাদের মধ্যে সেই চেঞ্জেসটা আসেনি। বিকজ ন্যাচারাল জিনিস অলওয়েজ ইজ লাইক লাইফ টাইম প্রফিটেবল একটা তোমার কসমেটিক, এটা আমি মনে করি। কোভিডের সময় একটা জিনিসই আমার হোমমেডের জিনিস গেছে, সেটা হলো স্যানিটাইজার, বাট অনলি ফর কোভিড সেশন। তারপর আমি সেটাকে বিজনেস করে তুলিনি। অনেকেই এটা ভাবে কি বিজনেস করতে গেলে লস হয়। বেসিক্যালি এটা সবাইকেই চিন্তা করতে হবে, বিজনেস মানেই লস। তুমি যদি তোমার একটা আইডেন্টিটি করতে চাও, তোমাকে রিস্ক নিতেই হবে, তোমাকে মার্কেটে নামতেই হবে। কোনো জিনিস ভরসা করে না আজকে তুই আমার প্রোডাক্ট ড্রপ করে দে, তোকে ইউজ করতে হবে না, তুই আদার ব্র্যান্ড ইউজ কর, ঠিক আছে, কিন্তু তুই আমাকে 6 মাস পরে বলবি যে তুই ফর্সা বলি কিনা। বিজনেসে একটা নাম রাখতে হবে, নাম রাখতে হবে, কি রাখবো, সবাই তো নিজের নাম দিয়ে রাখে, মিতাজ হয়ে গেল। কিন্তু আমি মনে করেছিলাম কি আমার বিজনেসটা আমি তৈরি করিনি, ঠিক আছে, আমার ক্লায়েন্টরা আমার বিজনেসটাকে তৈরি করেছে। আর এটা আমি সবসময় বলি না যে আমার এটা খুব বড়, আমি মনে করি আমার জিনিসটা খুব ছোট, ঠিক আছে, বিকজ আমি নিজেরটাকে আমি অত বড় দেখাতে পারবো না। তো আমি মনে করি ছোটোর থেকেই যখন বড় হয়েছি, আর এটা সবার, তার জন্য ওখান থেকে আমার নামটা আসে কি হ্যাঁ এটা ইয়োর লিটিল শপ। নমস্কার সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনবিও পডকাস্ট। আজ আমরা যেই টপিকে কথা বলবো, সেই টপিকটা কি সেটা বলার আগে আমি অন্য কিছু একটু বলতে যাচ্ছি। বর্তমান সময়ে আমরা সবাই দেখি যে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য খুব চেষ্টা করছে। মানে এটা বহু যুগ থেকেই এটা চলে আসছে, এখনই যে নতুন করে হচ্ছে এরকম কিছুই না। কিন্তু এখন একটু বেশি সোশ্যাল মিডিয়া আসাতে, ফেসবুক, ইনস্টাগ্রাম আসাতে আমরা সবাই ব্যাপারটা একটু বেশি হাইলাইট হয় এবং আমরা জানতে পারি যে সবাই চায় যে আমি ইন্ডিপেন্ডেন্ট হই, নিজের মতন করে একটু কাজ করি, বাবা বা বর, হাজব্যান্ড, দাদা সবের উপরে ডিপেন্ড থাকতে সবাই সবসময় পছন্দ করে। কিন্তু তার মধ্যেও অনেকজন আছেন যারা কিছু অন্য ধরনের কাজ করেন। যেরকম নর্মালি আমরা দেখি কেউ স্কুল টিচার বা ব্রাইডাল মেকআপের এখন একটা খুব চলছে, ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করে। কিন্তু আজ আপনাদের সাথে যার পরিচয় করাবো, তিনি একদমই অন্য ধরনের একটা কাজ করেন। সেটা কি, সেটার বিষয়ে উনি নিজেই বলবেন। কিন্তু তার আগে ওনার ব্যাপারে আরেকটা কথা বলা খুব দরকার। উনি আমার মানে নেটিভের বোন বলতে পারেন। আমি যেই জায়গায় বড় হয়েছি, পাশিঘাট, অরুণাচল প্রদেশ, উনিও সেইখান থেকেই বিলং করেন। তো আমার একদমই মানে ছোট বোনের মতন, ছোট বোনই মনে করি আমি। তো প্লিজ ওয়েলকাম ইয়োর লিটিল শপের অনার এবং ফাউন্ডার বলতে পারেন, মিতা শর্মা। নমস্কার, আমার নাম মিতা শর্মা। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। আজকে আমার খুব ওয়েলকাম। ভালো লাগলো তোমাদের সাথে এই পডকাস্টে বসে। হ্যাঁ, তো প্রথমত কথা দেখো, আমি এটাও বলে দিতে চাই দর্শকে, যেহেতু আমার পডকাস্টটা হলো জাস্ট একটা, মানে তোমাকে একদম ফর্মাল বেশি হওয়ার দরকার নেই। মানে একদমই আমরা যেরকম আড্ডা দিই, এরকম আড্ডার মতোই তুমি একদম কমফোর্টেবল ফিল করো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো এইটা আমি বলতে চাই আপনাদেরকে যে মিতা শর্মা নামেই ওকে সবাই চেনে। কিন্তু আমি যেহেতু আগেই বললাম যে ছোটোবেলার সাথেই, মানে ছোটোবেলার থেকেই চেনা পরিচয় আমাদের, তো এই জন্য আমি ওকে পায়েল বলে ডাকি, মানে ওর নিকনেম। হয়তো এটা ডিসক্লোজ করতে চাবে না, তাও আমি বললাম, কিন্তু আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে যেতে পারে পায়েল, তাই আমি আগেই বলে দিলাম। তো দেখো পায়েল, আমি যেটা বলছি যে তোমার যে বিজনেসটা আছে সেটা নিয়ে তো আমরা কথা বলবোই, কিন্তু সবের আগে আমরা যেই সেগমেন্টটা আমি ফলো করি আর কি পডকাস্টে, আমি চাইল্ডহুড নিয়ে আগে কথা বলতে পছন্দ করি। তো যেহেতু তোমার চাইল্ডহুডটা নিয়ে আমি তো জানি অনেক কিছুই, হয়তো কিছু আমিও জানি না, কিন্তু আমি চাই ভিউয়ার্সদের জানাটা দরকার, যেহেতু আমি পডকাস্টটা করছি ভিউয়ার্সদের জন্য। তো প্রথম নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের চাইল্ডহুডটা নিয়ে কিছু বলো। আমার জন্ম হলো ডিব্রুগড়, ডিব্রুগড়, আসামে। ডিব্রুগড়ে জন্ম, বাট তারপরে আমি পুরোপুরি কমপ্লিটলি পাশিঘাটেই আমার থাকা। আমার প্রথম স্কুলিং পাশিঘাটি, দনিপোলো বিদ্যানিকেতন। তারপর ওখানে আমার বড় হওয়া, চাইল্ডহুডটা ওখানেই কাটানো। তারপর আমি 2003-তে শিলিগুড়িতে শিফট করি।
2003 তে তুমি 3 তে শিফট আমি করেছো? শিলিগুড়িতে আচ্ছা, শিফট আচ্ছা, করি। আচ্ছা। তার আগে অবধি আমি পাশিঘাটেই ছিলাম। ওখানে আমার প্রথম স্কুলিং বা মানে যেটাকে বলে বাচপন হুম হুম বা ফার্স্ট ওয়াক বলো, যেটা আর কি সব থেকে মেমোরেবল টাইম যেটা হয় সেটা আমার পুরো পাশিঘাটেই। তুমি স্কুলে থাকতেই তার মানে শিফট করে গেছো? হ্যাঁ, স্কুলে থাকতেই হঠাৎ করেই আমার এখানে শিফটিং। হুম হুম, মা বাবার ওখানেই থাকতো বা আমাকে এখানে ঠাকুমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা। তারপরে এখানে আমি পড়াশোনা করি। এখানে এসে লিঙ্কনস হাই স্কুল থেকে পড়াশোনা আমার হায়ার ক্লাসেস। লিঙ্কনসে পড়েছো? হ্যাঁ, লিঙ্কনস হাই স্কুল যেটা কারাইবাড়িতে হুম হুম আছে। হুম হুম। সেখানে আমার পড়াশোনা। তারপর তো এখানেই সব কিছু হায়ার স্টাডিজ এভরিথিং সব এখান থেকে। তারপর এই বিজনেসটা স্টার্ট করা এখান থেকে। আচ্ছা, বিজনেসের ব্যাপারে আসবো, তার আগে চাইল্ডহুডের আরেকটা প্রশ্ন না করলেই হয় না। হুম। মানে পাশিঘাটকে কতটা মিস করো এখন? পাশিঘাটকে অনেক মিস করি। মানে ওখানের সবকিছুই আলাদা ছিল। সবকিছু আলাদা ছিল, এটা সবকিছু ঠিক। আলাদাই ছিল। নেচার, হাওয়া, বাতাস সবকিছুই ভালো ছিল। আমার মনে মানে হয় যারা ওই জায়গায় বড় হয়েছে, মানে আমি নিজেকেও বলছি, হ্যাঁ, তুমিও, তারা মনে হয় যেখানেই চলে যাক, সে চলে যাই। দেশে থাকুক বিদেশে থাকুক, কিন্তু সেই জায়গাটাকে কোনোদিন ভুলতে না, পারবে না। না, সেই জায়গাটা কোনো মানে মানে একটা কোথাও যদি দেখি পাশিঘাটের মানে আমার ফেসবুক থেকে পাশিঘাটের অরুণাচলের প্রত্যেকটাই মানে পেজ বলো, যেখানে যেখানে ব্লগার আছে তাদেরকে আমি ফলো করে রেখেছি। সেম সেম আমারও একদম, মানে পাশিঘাট দেখতে থেকে ইভেন অরুণাচল থেকে বা নর্থ ইস্ট হ্যাঁ, থেকে যদি কেউ মানে থাকে, আমি তো মানে পুরো প্রমোট করি ওদের। মানে মনে হয় আমার নিজেরই। হ্যাঁ, খুব ভালো লাগে। ইনফ্যাক্ট কাউকে যদি শিলিগুড়িতে এমন পেয়ে যায় যে নর্থ ইস্টের কেউ বা কেউ যদি বলে আমি অরুণাচল থেকে এসেছি, তো তাদের সঙ্গে একটা মনে হয় কি পুরনোই কানেকশন আছে। হুম হুম যে হ্যাঁ, আমার জায়গা থেকেই আসছে। তখন অনেক কিছু কথা বলা, নিজের সবকিছু রিকল করা, তখন অটোমেটিকলি হয়ে যায়। আর ফেসবুকে যেমন তুমি গেছিলে ওখানে হ্যাঁ, অরুণাচলে, তখন ওই ভিডিওসগুলো আমি আমার প্রত্যেকটা বন্ধুদেরকে পাঠিয়েছি, ফ্রেন্ডসদেরকে পাঠিয়েছি। ইভেন দে আর সো মাচ ইন্টারেস্টেড, মানে ওরা এতটাই ভালোবেসেছে যে এখানে যাব এখানে যাব। তো এটা মানে ওদের একটা অরুণাচল যেমন আমার সবাই একটা পাসিঘাটের উপরে আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করে বলছি যে আই লাভ পাসিঘাট বলে একটা ভিডিও আছে, ও যেটার কথা বললো। তো এটা অনেকেই ভালোবাসা দিয়েছেন, অনেকের ভালো লেগেছে, ডিসক্রিপশনে এটারও লিঙ্ক দিয়ে দিব, না দেখে থাকলে দেখবেন। মানে পাশিঘাটটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ওখানে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুবই সুন্দরভাবে। আমরা এতটা খুশি হয়েছিলাম ওটা দেখে। আর তারপরে লাস্ট 1 ইয়ার আগে আমরা তোমরাও গিয়েছিলাম। গেছিলে? হ্যাঁ, আমিও গেছিলাম। দেখেছি সেটা, হ্যাঁ। তখন ওই ভিডিও স্কুলে দেখে গেছিলে হ্যাঁ, তোমরা? সব জায়গায় গেছিলাম। তো ওটা একটা মানে খুব মানে ভালোবাসার জায়গা পাশিঘাট। পাসিঘাটের ব্যাপারে বলা শুরু করলে আমার মনে হয় আরেকটা এপিসোড হয়ে যাবে। এপিসোড হয়ে তো যাবে। এবার আমরা এই জন্য একটু টার্ন করছি। তো এবার আমি তোমাকে যে কোয়েশ্চেনটা করব, যেটা নিয়ে আজকের মেইন পডকাস্টটা, যে আমি আগে বলিনি, আমি বললাম ওর মুখেই শুনবো, সেটা হলো যে বিজনেসটা করে, সেটা হলো হ্যান্ডমেড প্রোডাক্ট, হ্যান্ডমেড মানে স্কিন কেয়ার প্রোডাক্ট, পারফিউম, আর অনেক পারফিউম কিছু সেটাতে আছে। সবকিছুই তো আছে। এই যে বিজনেসটা, তো এটার আইডিয়াটা শিলিগুড়িতে আসলে তুমি 2003-এ, তখন তো হ্যাঁ, পড়াশোনাই করছিলে তুমি। তখন পড়াশোনায় ছোটই তারপরে তো তখন। পুরো হ্যাঁ, পড়াশোনা বাকিই ছিল, হ্যাঁ, তখন গ্রাজুয়েশন পুরোই করলে। হ্যাঁ, হ্যাঁ। অ্যানিমেশন নিয়ে বোধহয় তুমি পড়াশোনা অ্যানিমেশন করেছো? নিয়েও আমি করেছি। হ্যাঁ। 3 ইয়ার্সের কোর্স ছিল, ঠিক সেটাও ঠিক ঠিক। করেছি। অ্যানিমেশন করার পরে বেসিক্যালি এই বিজনেসটা সেইভাবে স্টার্ট আপ করার মতন আমার কোনো আইডিয়া ছিল না তখন। যেভাবে বললাম যে আমরা তো পাশিঘাটের মানুষ, তো ওখানে ন্যাচারাল জিনিসটাকে আমরা খুব ভালোবাসি। ঠিক ঠিক। ন্যাচারাল খুব মানে ফ্রেশ খাবো, ফ্রেশ জল, ওখানে ফিল্টার বলে আমরা কোনোদিনই বুঝিনি। ঠিক। ঠিক আছে, তো আমরা ফ্রেশ জল, নদীতে স্নান করা, এসব জিনিস, ঝর্ণার জল খেয়ে নেওয়া, এসব নেচারের সাথে ন্যাচারাল, সবসময় বড় হ্যাঁ, হয়েছে। সবসময় ন্যাচারাল সঙ্গে আমরা বড় হয়েছি। তো ন্যাচারাল জিনিসটা আমার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। মানে ওই জিনিসটা ছোটবেলার থেকে যেভাবে আমরা বড় হয়েছি, সেটা শিলিগুড়ি আসার পরও আমাদের মধ্যে সেই চেঞ্জেসটা আসেনি। তো ওই দামি দামি প্রোডাক্ট লাগানো, কোনো মানে মার্কেটে এখন প্রচুর ভালো ভালো প্রোডাক্টস আছে, বাট নিজেকে ন্যাচারাল রাখাটাকে আমরা কোনোদিনই চেঞ্জ করিনি। সেটা আমি বলো বা আমার বোনরাই দিদিরাই বলো, সেটা আমরা কোনোদিনই চেঞ্জ করি না। বেশি প্রোডাক্ট লাগানোটা আমরা পছন্দই করি না। তো বাড়িতে টুকটাক যেমনভাবে আমরা প্রোডাক্টস ইউজ করেছি সেভাবে, যেমন বাড়িতে মুসুর ডাল পাওয়া যায়, বেসন পাওয়া যায়, চাল পাওয়া যায়, এসব নিয়েই আমি মানে নিজেকে কেয়ার করি। মানে ঘরোয়া জিনিসগুলো দিয়ে হ্যাঁ, হ্যাঁ, তোমরা করতে। বিকজ ন্যাচারাল জিনিস অলওয়েজ ইজ লাইক লাইফ টাইম প্রফিটেবল একটা তোমার কসমেটিক, এটা আমি মনে করি। তোমার বাড়িতেই এমন এমন জিনিস আছে যেটা তোমার শুধু ওই 5 মিনিট বা 10 মিনিটস একদিনের তোমার একটা বেনিফিট দিচ্ছে না, ওটা তোমার লাইফ টাইম বেনিফিট। তো আমি ওটা জিনিসই ইউজ করতাম।
তারপর যখন স্কুল টাইমে তো অত আর প্রোডাক্টস বানিয়ে ইউজ করা পারমিশনও ছিল না, জাস্ট টুকটাক করতাম, ওই মা যা করে দিত সেটাই লাগাতাম, হয়ে যেত সেটাই। তারপর যখন বড় হতে শুরু করলাম তখন একটু নিজের চর্চা করা শুরু করলাম, যে না নিজেকে কেয়ার করতে হবে, বড় হচ্ছি এখন, সেই জিনিসটা চলে আসে এজের সঙ্গে। তখন আস্তে আস্তে ওই বাড়ির জিনিসই, ঘরোয়া জিনিস নিজেরা করতে শুরু করলাম, যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তো এই জিনিসগুলো করতে করতে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, সব কিছু কমপ্লিট হলো। 2017 আমি প্রথম সাবান বানাই। আচ্ছা। প্রথমে আমি হ্যান্ডমেড সাবানটা বানাই, নিজেই ইউজ করি। তখন আমি টিচিং লাইনে ছিলাম, টিউশনস পড়াতাম। তো টিউশন যখন পড়াতাম তখন সাবানগুলো বানিয়ে টিউশনের কিছু পেরেন্টসদের দিয়েছি, ইউজ করো, নিজে ইউজ করতাম, কিছু নিজের ফ্রেন্ডসদেরকে দিয়েছিলাম। তখন আমার তার নামটা আমি অবশ্যই বলবো, বিকজ ওই আমাকে ইন্সপায়ার করেছে কি তুই মার্কেটে আন এই জিনিসটা, খুব ভালো জিনিস এটা, আমরা ইউজ করি, অ্যাটলিস্ট কেউ না নিলে আমি তোর জিনিস ইউজ করবো। মানে এটা তোমার মানে বন্ধু? হ্যাঁ, আমার ফ্রেন্ড। আচ্ছা। আর আমি এটা বলবো না যে খুব আমার মানে চাইল্ডহুড ফ্রেন্ড বা ভীষণ বেস্ট ফ্রেন্ড, সেটা না, বাট ওর সঙ্গে আমার যেহেতু আমি একটা অ্যানিমেল ইয়ের থেকেও আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেল ইয়ে থেকে অ্যাকচুয়ালি আজকে তো আমরা কথা বলছি ওর ইওর লিটল শপ, মানে ওর এই প্রোডাক্টটা, বিজনেসটা নিয়ে। আরেকটা বিষয়ও আছে ওর সাথে কথা বলার, সেটা অল্প বলে রাখি আপনাদেরকে। অ্যানিমেল রেস্কিউ নিয়ে মিতা কাজ করে খুবই ডেডিকেটেডলি, মানে সাংঘাতিকভাবে। তুমি একটু আগে বলছিলে যে তোমার বিজনেসের 80% আমার চলে ওই যায় ওইখানে। বাচ্চাগুলোর, হ্যাঁ 4 legs বাচ্চাদের এখন আমি পেছনে ওর বাড়িতেই আছি। এখন আপনারা বোধহয় ডাকও শুনতে পাচ্ছেন, কিছু করার নেই, কেন কি চারিদিকে অনেক দিকে শুয়ে আছে যাদের ও ট্রিটমেন্ট করে। এমনি তোমার বাড়িতেও তো পেটও আছে? হ্যাঁ, আমার বাড়িতেও পেট আছে, মানে পেট ছাড়া আমি মানে কিন্তু আমার তুমি ঘুম আসবে স্ট্রিট না। ডগসদেরকে নিয়েও মানে হ্যাঁ, আমি প্রচুর স্ট্রিট সিরিয়াস। ডগসদেরকে নিয়ে আমি ভীষণ সিরিয়াস। তো ও সেভাবে ওর সাথে আমার পরিচয়, এই অ্যানিমেল যুক্তর সাথেই পরিচয়। তো 2017 ওর সঙ্গে আমার পরিচয় হয়। তখন ওকে আমি প্রথম একটা সাবান দিই, তখন ও ইউজ করে বলে যে তুই এটা মার্কেটে আন, এটা ভীষণ ভালো জিনিস, আমি নিব কেন, আমার খুব দরকার এই জিনিসটা। তো তখন আমি অত সিরিয়াসলি নিলাম যে ঠিক আছে তোকে বানিয়ে দিব, তো ওকেই দিতাম বানিয়ে। তারপর আস্তে আস্তে 2017-18 চলে গেল। 18-এ আমি প্রায় একটু সেকটু টাচ আপে আমি চলে গেছিলাম, ওর থেকে আবার ওর কিছু ইয়েদেরকে দিয়েছিল, ওর ফ্যামিলি ইয়েদেরকে দিয়েছিল। তো ওরাও খুব ভালো মানে রিভিউ দিয়েছিল যে ভালো জিনিসটা। তারপরে 2019-এ যখন আমি স্টার্ট আপ করার ডিসিশন নিই তখন চলে আসে কোভিড। তখনই চলে আসে কোভিড, মানে হিউজ ইনভেস্টমেন্ট একটা আমি করেছিলাম তখনের জন্য, আমার জন্য ওটা খুবই হিউজ ইনভেস্টমেন্ট ছিল। বিকজ আমি সেটা বলতে পারবো যে আমার যেহেতু আমার টিচিং লাইনের দিকে ছিল, আমি একটা ভীষণ আমার ইয়ে আছে কি আমি আমার বাড়ির থেকে কোনো টাকা নিয়ে আমি আমার কোনো বিজনেস বা কিছু স্টার্ট আপ আমি চাই। যে আমি শুরুতেই যেটা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট থাকার ব্যাপার, আমি চেয়েছিলাম যে আমি যা করব সেটা আমারই ইনকাম থেকেই হবে। ঠিক। আমি আমার পেরেন্টসদের ওপরে বা আমার ফ্যামিলির ওপরে সেই প্রেশারটা দিয়ে তাদের থেকে টাকা নিয়ে বা তাদের থেকে আমি ইনভেস্টমেন্ট ওদের হেল্প নিতে তুমি আমি চাইনি। তো আমার টিউশনসের থেকে যা টাকা এসেছিল আমি সেখান থেকে ইনভেস্টমেন্টটা করি। ইনভেস্টমেন্টটা করার পরে তখন লকডাউন চলে আসে। লকডাউন চলে আসার পরে তখন হ্যাঁ, যাদের নেওয়ার আছে তারা তো অবশ্যই নেবে। তারা তখন আমি প্রোডাক্ট অল্প অল্প বানানো স্টার্ট করি। তো একটা ভীষণই টাফ টাইম বলতে পারো, কি নতুন জিনিস মার্কেটে আনতে আমি ভেবেছিলাম কি খুব ইজি হবে আনতে, বাট কোভিডে আসার পরে তো লোকের খাওয়ারই তখন অসুবিধা, যে আজকে খাবো তো কালকের জন্য কিছুটা সেভ করতে হবে। সেই জায়গায় একটা সাবান কিনে ইনভেস্টমেন্ট করাটা, তাও যেমন মার্কেটে 5-10 টাকায় সাবান পাওয়া যায়, বাট হ্যান্ডমেড পারফিউমস আর কস্টলি। তো তখন মনে করলাম কি না, তার মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা আমার মনে হচ্ছে তুমি বলায়, এখনই আমি এটা ভাবছি যে লোকে সাবান বা এমনি তো পরিষ্কার থাকার জন্য সাবান ইউজ করি, এটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে তুমি বললে পারফিউম, লোকে তো তখন বেরোতোই না, বাড়িতেই থাকতো, বাড়িতে পারফিউম ইউজই বা কেন করে? তখন অ্যাকচুয়ালি তখন পারফিউমের বটলস গুলো এনে পারফিউমটাকে পুরো সাইড করে রাখা ছিল, সেটা আমি আর ধরিনি। বিকজ তখন
আমরা তখন কোভিডের সময় আমরা এরকম ছিলাম কি প্রত্যেকদিন রান্না হচ্ছে বাড়িতে, আমরা বাইরে গিয়ে খাওয়া সার্ভ করতাম। হ্যাঁ আমি তো দেখেছি। সেই সময়টা আমরা যখন সার্ভ করতে যেতাম তখন ভাবতাম মানুষের খাওয়ার পরিস্থিতি নেই, ঠিক আছে, সেই জায়গায় আমার সাবান কি করে কিনবে। ঠিক। তো সেই জিনিসটাকে আমি আর হাইলাইট করি না। না না তো ঠিক, আমার ওই সময়টা মনে হয়েছিল কি আমার বিজনেসটাকে হাইলাইট করার এই সময়টা একদম রং টাইমিং। তো আমি পুরোপুরি মানে চেপে গেলাম, বাট আই ডিড নট ব্রেক ডাউন। আমি ভেঙে পড়িনি। আমি বলছিলাম যে যখন টাফ টাইমটা শেষ হবে তখন অটোমেটিকলি নিশ্চয়ই আবার একটা ভালো আবার সময় মার্কেটে আসবে। আসবো, তখন জানাবো জিনিসগুলো কি হচ্ছে। হঠাৎ করে দেখলাম সে কোভিডের মধ্যে স্যানিটাইজার অভাব। হ্যাঁ ঠিক। তারপর বসলাম যে স্যানিটাইজার অভাব, তখন আমার প্রচুর বিজনেস যারা ক্লায়েন্ট ছিল তারা বলে যে তুমি স্যানিটাইজার দাও আমাদেরকে, আমরা স্যানিটাইজার পাচ্ছি না। তখন তো স্যানিটাইজার নিয়ে খুব মাতামাতি। হ্যাঁ তখন আমি বানাই হলো স্যানিটাইজার। আচ্ছা, বাড়িতে বসে সেই হোমমেড স্যানিটাইজার। সেই হোমমেড স্যানিটাইজার, সেই স্যানিটাইজারগুলো তখন কোভিডের সময় একটা জিনিসই আমার হোমমেডের জিনিস গেছে, সেটা হলো স্যানিটাইজার, বাট অনলি ফর কোভিড সেশন। তারপর আমি সেটাকে বিজনেস করে তুলিনি, বিকজ আমার মনে হয়েছিল কি সেটা খুব দরকারি জিনিস, তো সেটাকে আমার বিজনেস করাটা ওই সময়টা একদমই একটা মানে হয় না কি হিউম্যানিটির মধ্যে পড়ে না। তো আমি জাস্ট যাদের যাদের দরকার ছিল তাদেরকে আমি স্যানিটাইজার যতটা আমি পসিবল করতে পেরেছিলাম সেটা আমি করে তাদের দিয়েছিলাম। তো তারপরে কোভিড যখন শেষ হয় তারপরে আমি আস্তে আস্তে সাবান, পারফিউম এই দুটোকেই শুধু আমি হাইলাইট করি। তারপরও বুঝলাম কি না, মার্কেটে এতগুলো ব্র্যান্ডের সামনে হ্যান্ডমেড প্রোডাক্টসটাকে ইন্ট্রোডাকশন দেওয়াটা ভীষণই টাফ। মানুষের প্রচুর কোয়েশ্চেন্স যে আমি এটা অ্যাকচুয়ালি আমার একটা তোমাকে ভাবছিলাম জিজ্ঞাসাই করব, তুমি নিজেই বলে দিলে যে আমার এটাই মনে হচ্ছিল যে মার্কেটে তো এখন প্রোডাক্টের মানে কমই নেই, যে কোনো শুধু স্কিন কেয়ার না, যে কোনো জিনিসেই একটা নতুন করে ব্র্যান্ড আসছে, জন্ম হচ্ছে। তো তার মধ্যে তোমার কি মনে হয় মানে তোমার প্রোডাক্টের মধ্যে ইউনিক ব্যাপারটা কি আছে যে মানুষকে তুমি বলতে পারবে? সবথেকে বড় ইউনিক ব্যাপার হলো এগুলো হ্যান্ডমেড, সেটাই, খুব ন্যাচারাল জিনিস দিয়ে বানানো, মানে সাইড এফেক্টস একদমই না নেই। সাইড এফেক্ট একদমই নেই। তুমি কোনো কেমিক্যাল ব্যবহার করো না, কোনো কেমিক্যাল, প্রিজারভেটিভও আমরা ইউজ করি, কিছু প্রিজারভেটিভ বিভিন্ন তো জিনিসে করতে হবে, সেটা হলো সেটা লাইফ শেলফ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 8 to 1 year, তার বেশি কোনো কেমিক্যাল প্রোডাক্ট মানে কেমিক্যাল ছাড়া কোনো প্রোডাক্ট কিন্তু সার্ভাইভ করে না। হ্যাঁ তো এটা তো ঠিকই, আমারও এটা মনে হয় যে মার্কেটে তো অনেক প্রোডাক্ট আছে ঠিকই, তোমার প্রোডাক্টটার সব থেকে প্লাস পয়েন্ট আমি নিজের পার্সোনাল থেকে বলছি যে তোমার বৌদিও ব্যবহার করে তোমার প্রোডাক্ট, তারপরে আমার শালি বোন ওরাও আছে। তো মেইন প্লাস পয়েন্টটা এইটাই যে ন্যাচারাল, সবের একটা বিশ্বাস যে এইটা লাগিয়ে আমার সাইড এফেক্ট হবে না, তো এইটা তো একটা ইউনিকনেস একটা আছেই। আচ্ছা এইবার যেই প্রশ্ন, এটা না করলেই হয় না, কারণ কি তুমি নিজেই বললে আগে যে কোভিডের সময় তোমার বিজনেস ডেভেলপ করলে তুমি একটা হিউজ ইনভেস্টমেন্ট করেছিলে, তো এই যে কোনো বিজনেস করতে গেলেই, কারণ কি আমিও মানে বিজনেসের স্টুডেন্ট, বিজনেস করিনি কিন্তু কি পড়াশোনাটা করেছি আর কি, তো ফার্স্ট একটাই মানুষের মাথায় আসে যে ক্যাপিটাল আমি কোথা থেকে আনবো, ইনভেস্টমেন্ট কোথা থেকে করবো। তো এই প্রথম ফান্ডিংটা যেহেতু তুমি বললে কাকু থেকে তোমার বাবার থেকে হেল্প নেওনি, তো কিভাবে করলে এটাই? যেমন আমি বলছি যে আমি টিচিং লাইনে ছিলাম, ঠিক, টিউশনস পড়াতাম। তো আমি মানে আমার টিউশনসটা শুরু হতো সেই দুপুর 2টোর থেকে আর রাতে 11টায় শেষ হতো। তো কন্টিনিউ টানা। সেই টিউশনের টাকার থেকে আমি একটা জিনিস করি, সেটা হলো তখন ট্রেন্ড এসেছিল জুয়েলারি মেকিং। হ্যাঁ হ্যান্ডমেড জুয়েলারি মেকিং, এটা তো আমার মাথা থেকে চলে গেছিল, তুমি করতে এটা। হ্যাঁ হ্যান্ডমেড জুয়েলারি মেকিং, তো আমি সেই জিনিসটার ক্লাস করি। আচ্ছা, তো হ্যান্ডমেড জুয়েলারি মেকিংয়ে কি হয়, ইনভেস্টমেন্ট অ্যান্ড লসের দিকটা খুব কম। তোমাকে কোনো ক্লায়েন্ট কোনো জুয়েলারির ডিজাইন পাঠাচ্ছে, তুমি সেই ডিজাইনটা বানিয়ে দিচ্ছ, ক্লায়েন্ট তোমাকে টাকা দিচ্ছে, জিনিসটা কিন্তু ওয়েস্ট হচ্ছে না। আচ্ছা, তো আমি জুয়েলারি ক্লাসটা স্টার্ট করি, তার সঙ্গে আমার টিউশনস থাকে, তো সেখান থেকে আমার একটা ডাবল ইনকাম হয়ে যায়, ক্যাপিটালটা আসতে শুরু। মানে ওই সময় জুয়েলারি বানানোটা তুমি শিখেছো প্রথম? শিখে তারপরে তুমি এটা আবার বানিয়ে বিক্রি করেছো? বানিয়ে সেল করা স্টার্ট করেছি। তো এদিকে টিউশনস অ্যান্ড জুয়েলারি সেল করে আমার একটা মিনিমাম ক্যাপিটাল আসে,
যে ঠিক আছে আমি একটা যেটা আমি যেটা চাইছি সেটার দিকে আমি একটু আগাতে পারি। যেতে পারি। তো সেভাবে আমি সেই টাকাটাই আবার এই বিজনেসে ড্রপ করি। মানে তোমার মনে একটা আগে থেকে ছিল যে আমি একটা টাকা জমিয়ে হ্যাঁ, নিজের কিছু একটা নিজের একটা কিছু করব। তখন এটা চিন্তা করিনি কিন্তু যে কি কি করবে এটা হবে, ছিল না। হ্যাঁ, ঠিক আছে কত লস হবে। ঠিক। এটা অনেকেই এটা ভাবে কি বিজনেস করতে গেলে লস হয়, বেসিক্যালি এটা সবাইকেই চিন্তা করতে হবে, সবারই বিজনেস হয়েছে। মানেই লস। কিন্তু বিশ্বাস করো তখন ওই সময়টা আমি লসের কথা ভাবিনি, আমি ভেবেছিলাম কি চলো নিয়ে আসি, বিজনেস মানে রিস্ক, রিস্ক তো সবাইকেই নিতে হবে। তো মোর যখন রিস্ক মোর হ্যাঁ, প্রফিট। তো এবার তুমি যদি তোমার একটা আইডেন্টিটি করতে চাও তোমাকে রিস্ক নিতেই হবে, তোমাকে মার্কেটে নামতেই হবে, তোমাকে অনেক কিছু হার্ডলস যেগুলো আছে সেগুলোকে ফেস করতেই হবে। একটা ঝুঁকি তো নিতেই হবে। হ্যাঁ, তো এইবার আমি সেখান থেকে শুরু করি এই বিজনেসটা। ক্যাপিটালটা বেসিক্যালি আমার টিউশনস অ্যান্ড আমার জুয়েলারিজ এটা থেকেই থেকেই আসে। ক্যাপিটালটা চলে বেশ এসেছিল। বেশ বেশ। আর আমি তখনও কিন্তু জুয়েলারিটা ছাড়িনি, তখন আমার হয়ে গেছিলো তিনটে, মানে টিউশন, জুয়েলারি জুয়েলারি, আর আবার এটা। আচ্ছা তখনও তুমি টিউশন করে যাচ্ছিলে? হ্যাঁ, তখন আমি টিউশনস আমি ছাড়িনি, বা জুয়েলারি মেকিংটাও আমি ছাড়িনি। তো তখন থেকে আমি শুরু করলাম এই তিনটে প্রফেশন একসঙ্গে মেনটেন করা। সেই করতে করতে কোভিড শুরু হওয়ার, যে 2019-এ যখন আমার কোভিডটা শুরু হবে, আগস্টে আমার জন্ডিস হয়ে যায়। আচ্ছা, বিকজ আমার সকাল দুটো মানে এই দুপুর দুটোর থেকে টিউশন করিয়ে 11টা অবধি আমার টিউশন, তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি ডিনার করে নিয়ে আমি বসে পড়তাম জুয়েলারিজ নিয়ে। এবার বেশি চাপ নিয়ে রাত্রে, নিয়েছো। হ্যাঁ রাত্রে ভোর হয়তো এমনও হয়ে গেছে, ভোর হয়ে গেছে জুয়েলারিজ বানাচ্ছি, জুয়েলারিজ বানিয়ে নিয়ে হয়তো সকালে আবার ঘুমালাম। হ্যাঁ আমি লেট, ভীষণ, আমার সবাই জানে যে আমি লেট উঠি, আমার কাস্টমারদেরকে আমার টাইম বলা থাকে কি 11টার আগে অবধি আমাকে পাওয়া যাবে না। আমি উঠি 11টার সময়, এখনও আমি সেটাই মেনটেন করি, 11টার সময় উঠি, বিকজ আমার লেট নাইট কাজ কিন্তু চলে। বাকি তুমি সব সময় হ্যাঁ, তারপরে আমি যে পরিশ্রম করো। যখন 11টার সময় উঠি তারপরে কিন্তু আমার কোনো রেস্ট নেই, দুপুরে এখন ঘুমাও না? অবধিও না, এখন দুপুরেও অবধিও না, ঘুমানোর না কোনো সিন না নেই? কোনো সিন নেই। তারপর আমার জন্ডিস হয়ে যায়, তখন আমার বাবা আমাকে চয়েস দেয়, যে কোনো একটা জিনিস তোকে চুজ করতে হবে, Excellent. এইভাবে চলবে না। তো আমার খুব কন্ডিশন খারাপ হয়ে যায়, তখন আমাকে চয়েস দেওয়া হয়, তখন আমি বলি যে ঠিক আছে এখন তো, তারপর তো কোভিড চলে আসে, তারপর অনেকটাই রেস্টের দিকেও চলে যাই। ইনফ্যাক্ট আমার কোভিডে দুটোতেই আমার কোভিড হয়ে যায়। তাই? হ্যাঁ, আমি ফার্স্টেও আমার কোভিডে আমি Positive আসে। পজিটিভ আসে, আমার সেকেন্ডের ওয়েভও আমার কোভিড পজিটিভ আসে, এই কারণেই বিকজ আমার কোভিডের সময় আমাকে বের হতে হতো। এক তো আমার ফিডিং ছিল, বা রাস্তায় ডগদের ফিডিং করানো, বা কোনো দিন মানে যারা আছে বাইরে তাদের খাবার দিতে যেতাম। তারপরে সকালে যেহেতু আমাদের এরকম ছিল কি কোরিয়ার সকালে খোলা থাকতো, একটা টাইম পিরিয়ড ছিল যে এই হ্যাঁ, টাইমের মধ্যে সকাল কোরিয়ার, দিকটাই খোলা থাকবে। হ্যাঁ, তো তখন আমি কোরিয়ারগুলো করতাম, অর্ডার্সগুলো। আচ্ছা। তো সেভাবে আমার কোভিডও আমি দুটো ওয়েভেই আমি পজিটিভ। টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু একটা আর্ট, হ্যাঁ, মানে এটা কিন্তু সবাই পারে না এই মানে। জিনিসটা তো এইভাবেই আর কি ক্যাপিটালটা আসে। হ্যাঁ, কষ্ট তো করতেই হবে, সেটা তো ঠিক, কষ্টর পরে একটা ভালো দিনও শুরু হয়, যেটা তুমি চাইছো সেটা করতেই হবে তোমাকে। করতেই হবে। এইবার এই যে বিজনেসটা তোমার, যেটার জন্য তুমি এত কষ্ট করেছো, তোমার একটা স্বপ্ন ছিল, বড় স্বপ্ন, বড় স্বপ্ন। সেই বড় স্বপ্নর নামটা যে লিটিল শপ, এটাও কিন্তু একটা বিশাল অ্যাট্রাকটিভ, ইয়োর লিটিল Little শপ, Shop, তাই তো? হ্যাঁ। তো এই ইয়োর লিটিল শপ, এই নামটা, এই আইডিয়াটা কে দিল, মানে তোমারই আইডিয়া? হ্যাঁ, আমার নিজেরই এটা আইডিয়া ছিল। আচ্ছা। বিজনেসে একটা নাম রাখতে হবে, কি রাখবো, সবাই তো নিজের নাম দিয়ে রাখে, মিতাজ হয়ে গেল, বা দেখবে যে কারো যাদের নাম আছে সেই নামের সঙ্গেই তাদের বিজনেসের একটা ইয়ে থাকে। ঠিক। কিন্তু আমি মনে করেছিলাম কি আমার বিজনেসটা আমি তৈরি করিনি, ঠিক আছে, আমার ক্লায়েন্টরা আমার বিজনেসটাকে তৈরি করেছে। তো এই যে জিনিসটা এটা আমার না, এটা সবার। তার জন্য ওখান থেকে আমি যেহেতু আমার জুয়েলারিস ছিল, আমার এই হ্যান্ডমেড প্রোডাক্টসগুলো ছিল, তখন ভেবেছিলাম কি একটা দোকানের মধ্যে একটা মেয়ে মানুষের যা যা দরকার সেগুলো সব জিনিস পেয়ে যাচ্ছে। কিছু কিছু আমি গার্মেন্টসও সাইডে সাইডে করতাম, যেমন রিসেলিংয়ের যেগুলো হয় কুর্তি, ওটা করতাম, বিকজ আমার ক্যাপিটালের খুব দরকার ছিল। তো এই সব জিনিস টুকটাক যেখান থেকে আমার প্রফিট আসছে আমি সেটাকেই সেল করার জন্য রেডি ছিলাম ওই সময়টা। তো আমি ভাবছিলাম কি একটা দোকানের মধ্যে যখন এত সব কিছু পেয়ে যাচ্ছে তাহলে একটা শপ, আর এটা আমি সবসময় বলি না যে আমার এটা খুব বড়, আমি মনে করি আমার জিনিসটা খুব ছোট,
ঠিক আছে, বিকজ আমি নিজেরটাকে আমি অত বড় দেখাতে পারবো না। তো আমি মনে করি ছোটোর থেকেই যখন বড় হয়েছি আর এটা সবার, তার জন্য ওখান থেকে আমার নামটা আসে কি হ্যাঁ এটা ইয়োর লিটল শপ। ইয়োর লিটল শপ মানে দারুণ, মানে সত্যি নামটা প্রথমবার আমি যখন শুনেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে নামটা খুব দারুণ। আর তুমি বিজনেস স্ট্র্যাটেজি যেটা বলা হয়, তো তোমার যে মেইন যে বিজনেসটা লোকের কাছে পৌঁছানোটা তো খুব দরকার। হয়তো তোমার চেনা জানা যেরকম আমার ওয়াইফ হয়ে গেল বা চেনা জানাদের ব্যাপার আলাদা, কিন্তু অডিয়েন্স মানে কাস্টমারদের সাথে পৌঁছানোর জন্য তোমার মেইন কি সোশ্যাল মিডিয়াই না কি করো? আমার প্রথম কোভিডের পরে তো আর কোনো এক্সিবিশন বা তখন আমার অত আইডিয়া ছিল না যে এক্সিবিশনস বলো কিছু হয়। আচ্ছা, এখন তো অনেক এক্সিবিশনও হচ্ছে। এখন তো এক্সিবিশনস এর মেলা হয়ে গেছে। তো তখন কি হতো, ফেসবুকটাই ছিল আমার বিজনেস প্ল্যাটফর্ম। আচ্ছা, তো আমি ফেসবুকটাকে ফুললি একদম ইউটিলাইজ ফেসবুকে পেজ বানালে? না, পেজও করিনি, আমার তোমার পার্সোনাল প্রোফাইল। আমি তখন পেজ গ্রুপ এসবের ব্যাপারে কিছুই আমার আইডিয়া ছিল না, বিকজ আমি মানে সোশ্যাল মিডিয়ার থেকে একদম খুব একটু মানে হ্যাঁ আমি ফেসবুক খুলি, বাট আমার এই মানে কন্টেন্টের ব্যাপারটা আমি অত আমার আইডিয়া নেই, মানে কিভাবে ইউজ করতে হয় কি করতে হয় সেটার আমার আইডিয়া নেই। তো আমি শুধু আমার প্রোফাইলটাকে ইউটিলাইজ করেছিলাম একটা প্ল্যাটফর্ম। আমি ভেবেছিলাম এটাই আমার বিজনেস, এটা দোকান, এটাতেই আমাকে সব প্রোডাক্টকে ঢেলে দিতে হবে, আর যদি কাস্টমার পছন্দ হয় সেটা আমাকে কন্ট্যাক্ট করবে। তো সেখান থেকে শুরু হয় ফেসবুকের থ্রুতে। প্রথমে আমাকে রাজকন্যা বলে একটা গ্রুপ ছিল, রাজকন্যা গ্রুপ আমাকে এক্সিবিশনের জন্য অফার করে। তো আমি জানতাম না যে এক্সিবিশন বলে কিছু হয়। তো এক্সিবিশনস তখন আমি ওদের সঙ্গে করি, মানে আমিও তখন ভাবিনি যে আমার মানে এতটা ভালো রেসপন্স পাবো। মানে আমার ফার্স্ট এক্সিবিশনের সময় আমি যে আমার পুরো হাত খালি করে চলে আসবো আমি কোনোদিনই ভাবিনি। আমি ভেবেছিলাম যে দিস ইজ আ ভেরি নিউ থিং, ঠিক আছে, তখন মার্কেটে এই জিনিসটা আসেইনি, শিলিগুড়িতে আসেইনি। তো এই জিনিসটা বোঝাতে আমার অ্যাটলিস্ট আমাকে এক্সিবিশন করতে হবে। জিনিস বিক্রি হবে না আমি জানি, কিন্তু আমাকে বোঝাতে হবে কি এইখানে একটা জিনিস আছে যেটা তোমাদের অবধি পৌঁছাতে হবে। তো আমি বললাম ঠিক আছে আমি এক্সিবিশনটা করব। তো আমি এক্সিবিশনটা করি ওখানে। মানে আমি ভাবতেও পারিনি, আমি এখনও সেটা বলি যে ভাবতেই পারিনি যে আমার পুরো টেবিল খালি হয়ে যাবে। বাহ, মানে বিশাল বড় ব্যাপার। মানে অবভিয়াসলি একটা কোয়েশ্চেন ছিল এটা কি জিনিস। এখনো অনেকের কোয়েশ্চেন থাকে একটা সাবান মুখে মাখবো, সাবান মানে মুখে মাখা তো সবাই অ্যালাউ করে না, ইনফ্যাক্ট আমিও অ্যালাউ করি না। তুমি যদি আমাকে অন্য ব্র্যান্ডের কোনো সাবান এনে দাও আমি বলবো না না সাবান একদম মুখে দেবে না। যেমন আমার বডি সোপ আলাদা এন্ড ফেস সোপ আলাদা। তো বডি সোপ এটাকে বলা হয় ফেস সোপ, হ্যাঁ ফেশিয়াল বম বলি, ছোট ছোট বম্বের মতন হয়তো তুমি দেখেছো। হ্যাঁ আমি দেখেছি, তুমিও এসে নিয়ে গেছো, আমি এসে অনেকবার নিয়ে গেছি তোমার থেকে। তো ওগুলোকে বম বলি আমি, বিকজ ওটা কাজই বমের মতন। তো ছোট্ট হয় কিন্তু কাজটা একদম মানে বলে না কি ছোটা প্যাকেজ বড়া ধামাকা, ওরকম একটা ব্যাপার ওটার মধ্যে। তো যেমন বডি সোপটা আমি যখনই অনেকে বলে যে এটাও তো লাগাতে পারি ফেসে, আমি বলি না আমারই বানানো, আমারই হ্যান্ডমেড, বাট এটা অনলি ডিজাইনড ক্রিয়েটেড ফর বডি। আমার যদি এটাই দেওয়ার থাকতো তাহলে আমি ফেস বম বানিয়ে কেন আমি ইনভেস্টমেন্ট নাই করতে পারতাম এটার পেছনে। তো ফেস অ্যান্ড বডি ডিফারেন্ট। তো এগুলোই হলো ডিফারেন্সিয়েট একটা মার্কেট ব্র্যান্ড থেকে আর একটা অর্গানিক হ্যান্ডমেড। চুলেরও আবার আলাদা আছে, আবার চুলেরও আছে। যেমন অনেকের একটা কোয়েশ্চেন থাকে কি বলে না যে মার্কেটের প্রোডাক্টের মধ্যে আমার প্রোডাক্টটাকে কি করে আমি ইয়ে করলাম। তো এখনো আমাকে সেই জিনিসগুলোকে কিন্তু কোয়েশ্চেন্স থাকে কি এখনো অনেক পাবলিক আসে আমার কাছে, অনেক কাস্টমার্সরা আসে কি এটা মাখলে কি ফর্সা হয়ে যাব, এটা লাগালে কি আমার চুল চলে আসবে। ঠিক আছে, এবার আমি কিন্তু কোনোদিনই গ্যারেন্টি দিই না যে ফর্সা, আমি বুঝিয়ে বলি যে দিস নট মানে এটা কোনো কেমিক্যাল প্রোডাক্ট না যে তুমি লাগালে তুমি ফর্সা হয়ে যাবে। যেরকম আগে বিউটি ক্রিমের অ্যাড গুলো যেরকম করতো যে কালো মেয়েটা ফর্সা হয়ে গেল, এখন বুঝি বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু আমি দেখি কি
100%-এর থেকে 50% এসে বলে, মানে ফর্সা হওয়া একটা কিন্তু ভীষণ একটা এইটা তো মানে আমার মনে হয় হিউম্যান সিভিলাইজেশনের এটা একটা আছে, হ্যাঁ মানে ফর্সা হওয়ার জন্য সবাই ব্যস্ত হ্যাঁ থাকে। অ্যাকচুয়ালি কি বলতো, এখনের টাইমটা এমন না কি পাবলিক ফর্সা কালোকে এখনো কিন্তু ইয়ে করে, ডমিনেশনের ব্যাপার থাকে প্রচুর প্রচুর, মানে মেয়েদের যখন বিয়ের আলাপ আসে হ্যাঁ তখনও মানুষ মানে কালো মেয়েকে একটা আলাদা একটু, ক্যাটাগরিতেই হ্যাঁ, রাখে, মানে তার এটা যতই গুণ থাকুক যতই গুণ সেই থাকুক কালোটাকে বা হাইলাইট করে বেশি। কালো মেয়েরা মুখশ্রী এত সুন্দর হয়, হ্যাঁ, কিন্তু তাও চোখটা সুন্দর ওদেরকে হয়। ডমিনেশন করা হয়, ঠিক আছে? এমন আমার কাছে অনেক কাস্টমার্স আছে যাদের ডার্ক কমপ্লেকশন, কিন্তু তাদেরকে দেখলে আমি নিজেই হা করে তাকিয়ে থাকি, এত সুন্দর ওদের চোখ নাক নিয়ে। তো আমাকে বলে যে দি ফর্সা হওয়ার জন্য কিছু দাও না। আমি বলি তুই এমনি এত সুন্দর, কেন ফর্সা হবি বল তো? আর এগুলো কি কেমিক্যাল প্রোডাক্ট যে ফর্সা করে দেবে? কোনো জিনিস ফর্সা করে না। আজকে তুই আমার প্রোডাক্ট ড্রপ করে দে, তোকে ইউজ করতে হবে না, তুই আদার ব্র্যান্ড ইউজ কর, ঠিক আছে? কিন্তু তুই আমাকে 6 মাস পরে বলবি যে তুই ফর্সা হলি কি না। তুই যদি হোস তাহলে আমিও লাগাবো। হ্যাঁ, এই জিনিসটা একটা থাকে, আমার প্রোডাক্ট তোমার স্কিনকে হেলদি রাখবে। আমার প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট, আমি নিজে তৈরি করছি আমার বাড়িতে, আমার কোনো ওয়ার্কার্স নেই আমার সাথে, আমি কাউকে রাখি না এই ভয়েই কি যদি হয়তো কোনো গন্ডগোল করে দেয়। একজনের তো স্কিনের ব্যাপার, একজনের হেয়ারের ব্যাপার, সেই জিনিসগুলোকে একটু চিন্তা করতে হবে। যেমন আমার পারফিউম মানে এখন অবধি তুমি যে বিজনেস করছো সব তুমি একাই বানাচ্ছো? একাই, তোমার কোনো স্টাফ নেই? না, একা বানানো, প্যাকিং, ডিসপ্যাচ, এভরিথিং আমি নিজের হাতে করি। তার জন্য একটু টাইম টেকিং হয়। যেমন অর্ডার্স আসলো, আমি তাদের স্কিনটা দেখলাম বা হেয়ার্সের পশ্চার দেখলাম, দেখে নিয়ে তারপর আমি প্রোডাক্টস বলে দিলাম যে এইভাবে এইভাবে করতে হবে, এই জিনিসগুলো ইউজ করতে হবে, তারপরে আমি জিনিস তৈরি করি, তাদের কাস্টমাইজেশনটা হয়, তারপরে আমি নিজে বানানোর সঙ্গে সঙ্গে তো আর ডেলিভারি হয় না, সেটাকে 72 আওয়ার্স বা 78 আওয়ার্স সেটা দেখতে হবে আমাকে কতটা বসলো, কি হলো, সেটিংটা হলো কি না। যদি সেটিং না হয় সেটা আবার ওয়েস্ট, আবার নতুন করে তার জন্য আবার বানাতে হবে। তো সেই জিনিসগুলো করে নিয়ে তারপরে আমি আবার প্যাকিং করি, ডিসপ্যাচ করি, এভরিথিং আমার নিজের হাতে আমি করি, যাতে কোনো রকমের কোনো প্রবলেম না হয়। তো দিস ইজ দ্য ডিফারেন্সিয়েট বিটুইন আ ব্র্যান্ড প্রোডাক্ট অ্যান্ড হ্যান্ডমেড প্রোডাক্ট। এগুলো তো থাকবেই। এবার আমি আসছি যে এত কিছু তুমি বললে, এর মধ্যে আমি বুঝতে পারলাম প্রচুর চ্যালেঞ্জেস আছে, সব সময় একটা চ্যালেঞ্জের মোকাবিলা তোমাকে করতে হয়। তো কি কি চ্যালেঞ্জ তোমার, মেইন কি চ্যালেঞ্জ তোমার মনে হয় সব থেকে বেশি তোমাকে মানে চাপ দেয়? বা যেমন আমি যদি প্রথমের কথা আমি যদি না বলি তখন তো আরো বেশি ছিল। হ্যাঁ, না হলে এখন যদি আমি বলি, এখন তো চ্যালেঞ্জেসগুলো বোঝাই যাবে না, ভাববে যে আরে এখন তো ইজি, একদম খুব ইজি। বাট যখন আমি প্রথম স্টার্ট আপ করেছিলাম, তখন অর্গ্যানিক জিনিসটা, হ্যান্ডমেড জিনিসটা কেনই বা নিব তোমার থেকে আমি? তোমার সাবান একটা 50 হোক, 70 হোক, 100 হোক, একটা মিনিমাম একটা রেঞ্জ, আমি মার্কেটে 5 টাকায় সাবান পাচ্ছি। সেই জিনিসটা বোঝানো এতটাই টাফ ছিল মানুষের, যে এইটা আবার কেমন জিনিস, এমনও আসছে এই কেমন একটা ব্র্যান্ড হবে, কি হবে না হবে, এই না নিতে হবে না, স্বাভাবিক, মানুষ তো ট্রাস্ট করতে তো টাইম লাগে। হ্যাঁ, ট্রাস্টের একটা ব্যাপার আছে। যেমন বাচ্চাদেরকে নিয়ে আসে, বাচ্চারা খুব লিপ বামের উপরে ফ্যাসিনেটেড থাকে, লিপস্টিক, মায়ের লিপস্টিকের উপরে ভীষণ ফ্যাসিনেটেড থাকে। এবার আমি দেখি সেই বাচ্চাগুলো লিপস্টিক লাগিয়ে আছে, ঠিক আছে, এবার যখন দেখতাম কি আমার দোকানে আসছে বাচ্চাটা, আমার এখান থেকে একটা লিপ বাম উঠালো, তোর মারা বলে এই কেমন কি না কি হবে, এটা মাথা ইয়েতে ঘা উঠবে, হবে, ওরা রেখে দেয়। তখন একটা আমি মানে নিজে আমি ভাবি কি, বাচ্চাটাকে একটা কেমিক্যাল কালার কসমেটিক অলরেডি পরিয়ে রেখেছে, সেই জায়গায় একটা অর্গ্যানিক লিপ বাম লাগাতে এতগুলো কোয়েশ্চেন, বাচ্চাটাকে ভয় পাওয়ালো। তো এই জিনিসগুলো বোঝাতে খুবই টাফ ছিল। তারপরে সেখান থেকে আর এভরিডে, মানে একটা মেয়ে মানুষের এভরিডে প্রোডাক্টস নতুন নতুন লঞ্চ হচ্ছে। মানে আগে কি হতো, ক্রিম, ফেস ওয়াশ, এগুলোই ছিল। এখন হয়ে গেছে টোনার লাগাতে হবে, প্রত্যেক দিন কিছু না কিছু একটা নতুন কোনো ব্র্যান্ড হয়তো কিছু একটা জিনিস আনলো, তা সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ আসলো যে তুমি এটা বানাও না। তো আমাকে ওটা ভাবতে হয় কি না, এই জিনিসটা যখন পাঠিয়েছে তার মানে এটার একটা ডিমান্ড হচ্ছে, আমাকে সেই জিনিসটা বানাতে হবে। তারপর চ্যালেঞ্জেসগুলো করতে করতে তারপর বুঝতে পারলাম কি সার্টিফিকেশন ইজ ভেরি মাস্ট। আচ্ছা, এক্সপেরিমেন্টের সঙ্গে তোমার সার্টিফিকেশন খুব মাস্ট। ইফ ইউ হ্যাভ এ সার্টিফিকেট, তাহলে তোমাকে তাও মানুষ তোমাকে ট্রাস্ট করবে, বিশ্বাস করবে একটা।
তো আমি তারপরে সার্টিফিকেশন নিই কসমেটিক ফর্মুলেশনে, তারপর আমি কোর্স করি। আচ্ছা, কোর্স করে সেই সার্টিফিকেটটা অবভিয়াসলি আমি পাবলিক ফোরামে দেখাতে পারি না, বাট আমার বেডরুমে ওটা সুন্দর করে হ্যাং করা আছে। সার্টিফিকেশন করার পরে তখন বুঝলাম কি অনেকে এসে জিজ্ঞেস করে কি তুমি কি এটা নিয়ে পড়াশোনা করেছো। যখন আমি বলি কি হ্যাঁ আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, তখন দেখি একটু ট্রাস্টটা এখন একটু 10% বেড়ে যায়। আর এখন যেমন শিলিগুড়িতে অনেকজন হয়ে গেছে, আচ্ছা, বাট প্রথম তাই এখন তোমার কম্পিটিটর মানে আছে? এখন আছে, অনেকেই আছে। আমার যদি আমি ভুল না হই মানে শিলিগুড়িতে মানে শুরু বোধহয় তুমিই করেছো? হ্যাঁ, শিলিগুড়িতে শুরুই আমি করেছিলাম। তারপরে আরেকজন আছে এনজিপিতে থাকে, সেই করে। তারপরে তো অনেকজনই করেছে, যেমন অনেকজন আছে, তারপরে এখন তো করছেই। যেমন এখন একটা ট্রেন্ডও হয়েছে, কেউ কিছু যদি মানে নিয়ে আসে, ইন্ট্রোডাকশন দেয়, সেই জায়গায় তুমি কি ক্লাস করাও, সে শিখবে, সে সেলিং করবে। এইটা আমি দেখছি আজকাল তুমি ফেসবুক বা ইনস্টাগ্রাম, ইউটিউব কোথাও খুললে দেখবে এই যে ওয়েবিনার, যে কোনো কিছু কেউ বলছে, সে মাইক্রোসফট এক্সেল হোক বা যেটাই হোক, সবাই শেখাতে চাচ্ছে যে তুমি শেখো, শিখেই তুমি। হ্যাঁ, এটা একটা চল আছে, তো তোমার আছে, এটা একটা ট্রেন্ড আছে লাইনেই। হ্যাঁ, তো আমার কাছেও প্রত্যেক দিনই কল আসে বা মেসেজ আসে ফেসবুকে কি তুমি ক্লাস করাও, তুমি ক্লাস কেন করাও না। এবার আমার এটাও থাকে কি কেন ক্লাস করাও না, আবার অনেকে রেগেও যায় তাহলে তুমি শিখেছো কেন। তো আমি ওদেরকে এটাই বলি যে যেটা আমার সিক্রেট, এই জিনিসগুলো না কিছু কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস থাকে। আচ্ছা, আজকে আমি তোমাকে ক্লাস দিলাম, আমি তোমার থেকে আমি যদি ক্লাস দিই, দিস উইল বি এ হিউজ কোর্স ফিজ, আমি যেটা মনে করি, বিকজ আমার প্রোডাক্টস প্রচুর, আমার টেকনিক্স একদম আলাদা, তো আমার ক্লাস ফিজটা প্রচুর হাই হবে, ঠিক আছে। তাও আমি মনে করি কি মানুষ শিখবে, কিন্তু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস সেটা আমি কোনোভাবেই বলতে পারবো না কাউকে, তো আমার শিখিয়ে কি হবে। তো আমি যা মনে করলাম যে এত সময় মানে যা বুঝতে পারলাম যে কাস্টমারকে বিশ্বাস করানো যে এই প্রোডাক্টটা লাগালে আপনাদের ভালো হবে, খারাপ হবে না, উপকার হবে, এইটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, তাই তো? সবথেকে বড় চ্যালেঞ্জ এইটাই। এবার আমি আসছি আরেকটা সেগমেন্টে, সেটা হলো প্রোডাক্ট কোয়ালিটি। কাস্টমারকে বিশ্বাস করানোর জন্য তো তোমাকে কোয়ালিটি মেনটেন করতেই হবে, না হলেই তো পট করে ওদের অনেক কিছু নেগেটিভ ফিডব্যাক চলে আসবে। তো তুমি কোয়ালিটিটা কি করে মেনটেন করো প্রোডাক্টের? প্রথমে তো আমি ভীষণ কমিটেড, মানে বাই নেচার, যে কোনো জিনিস বা যে কোনো সেটা যদি তুমি বলো কি আমার টুয়ার্ডস মাই ডিলারদের সঙ্গে ভীষণ কমিটেড, মানে আমি হলো লো রেঞ্জের প্রোডাক্টও নিয়ে আসি, র মেটেরিয়াল, অ্যান্ড হাই রেঞ্জেরও নিয়ে আসি। এবার নিজেই কম্পেয়ার করি দুটোকেই। এবার বিশ্বাস করো লো রেঞ্জের র মেটেরিয়াল সেটা আমার নিজেরই পার্সোনালি পছন্দ হয় না, মানে টেক্সচার বলো এভরিথিং এত ডাল থাকে, আর তারপরে তো নিজে প্রথমে ইউজ করব, তারপরেই ভীষণ আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, আমি সব কিছু ইউজ করতে পারি না, যেহেতু আমি ছোটো থেকে ন্যাচারাল জিনিসের উপরে আছি, আমি কিচ্ছু এদিক থেকে ওদিক করবো তো আমার স্কিন আমাকে আনসার দিয়ে দেয়, তো সেই জিনিসগুলো নিজে টেস্ট করি। আর কমিটেড আমি হলো আমার ডিলারদের সঙ্গে, মানে আমি প্রথম থেকে যে ডিলারদের সঙ্গে আমি ডিল করেছি, যাদের আমি কোয়ালিটি ভীষণ আমি 100% পেয়েছি, আমি তাদেরকে ছাড়িনি। তারা যদি সেই প্রোডাক্টের প্রাইস রেঞ্জ হাইও করেছে, আমি তাদের সঙ্গেই কমিটেড রেখেছি। এটা না যে আমার প্রফিট মার্জিনটা বেশি রাখতে হবে বলে আমার লো গ্রেডের জিনিস আমি দিয়ে দেবো। তো এই জিনিসটা আমি ভীষণ কমিটেড, যে আমি মানে আমার এখন ডিলারদের সঙ্গে এমন রিলেশন হয়ে গেছে যে ওরাও বুঝে গেছে কি দাম বাড়লো এই ম্যাডাম তো এটা মানে আমাদের সঙ্গে এটা নেবেই, বিকজ উনি কোয়ালিটির সঙ্গে ইয়ে করেন। ইনফ্যাক্ট ওরা কোনো কমের মধ্যে, যেমন আমার কাছে একটা পারফিউম আছে, সেটা হলো স্যান্ডেলউড পারফিউম, একটা আছে লো রেঞ্জ, একটা আছে হাই রেঞ্জ। তো আমি যখন লো রেঞ্জেরটা নিয়ে এসেছিলাম তখন বলছিল যে দিদি আপকো ইয়ে পছন্দ আয়েগা হি নেই, তো ও আমাকে আবার হাই রেঞ্জেরটাও পাঠায়, আমি লো রেঞ্জেরটাও রেখেছি, বাট ট্রাস্ট মি এখন অবধি 1 মাসে লো রেঞ্জটা একটাও সেল হয়নি। তো এই জিনিসটা আমি রাখি একটা লো রেঞ্জের। এখন মনে হয় আমার মানুষ মানে এই বর্তমান সময়ে আমি দেখছি সবের কাছেই মোটামুটি মনে হয় পয়সাও আছে, আর পয়সা থাকুক বা না থাকুক মানে মানুষ কোয়ালিটির জন্য কম্প্রোমাইজ করে না। আগে যেরকম আমাদের সময়
মানে তো এত কিছু আমরা স্কিন কেয়ার নিয়ে প্রোডাক্ট, হুম, আমরা হুম, হুম। একটাই সাবান হ্যাঁ মানে পুরো মাথার থেকে মাথার থেকে পা অবধি মেখে নিতাম। তো কিন্তু এখন যে এই এত কিছু ভ্যারাইটি, হ্যাঁ মানুষ হ্যাঁ ভাবে যে না হ্যাঁ আমি এই টোনার লাগাবো এই লাগাবো। হ্যাঁ আচ্ছা, যেমন হ্যাঁ, আগে যেমন এটা ছিল কি শুধু মেয়েরাই হয়তো কেয়ার করে, এইটাই বলতে ঠিক যাচ্ছিলাম। আছে, হ্যাঁ, কিন্তু আজকালকার ছেলেরাও নিজেদের স্কিন কেয়ার করে, আচ্ছা, হেয়ার তুমি কি কেয়ার করে। ছেলেদের জন্য বানাও প্রোডাক্ট? হ্যাঁ হ্যাঁ আমার প্রোডাক্ট আচ্ছা হলো ইউনিসেক্স, আচ্ছা মেয়েদের আচ্ছা, জন্য আছে ছেলে মেয়ে ছেলেদের জন্য দুইজনই করতে আছে, পারে? পারফিউমসও আছে। যেমন ছেলেদের হেয়ার ইস্যুটা খুব বেশি, বেশি। খুবই হেয়ার ইস্যুটা বেশি। এবার তো তাদের তো একটা শ্যাম্পু দরকার হয়, হুম হুম। একটা হেয়ার অয়েল দরকার হয়। তো এরকম ভাবে মানে আগে তো ছেলেদের কাস্টমার অত ছিল না, বাট এখন আমি গত 3 বছর ধরে দেখছি কি ছেলেরাও একটু নিজেদের কেয়ার হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ। কন্ট্যাক্ট করে। হ্যাঁ তাদেরকে অবভিয়াসলি আমি হিডেন রাখি, বিকজ বললাম না যে মানুষ হাসার জন্য অনেকেই বসে আছে। অবশ্যই কেউ কোনো অবশ্যই। ছেলে রিভিউ দিলে তার ফ্রেন্ডসরা ওকে এতই ট্রোল করে যে বেচারা লাস্টে আমাকে বলে দেয় যে না, দিদি এটা আমি নিয়ে ডিলিট আমি করে দিলাম। কিছুদিন আগে একটা পডকাস্ট করেছি, আপনারা না দেখে থাকলে দেখবেন, এডুকেশন এবং জেন্ডার আর সেক্সুয়ালিটি নিয়ে, হ্যাঁ শুভ্রজ্যোতি কুন্ডু হ্যাঁ মাসকমের। হ্যাঁ আমি দেখেছি, তো উনি খুব এই সুন্দর ব্যাপারটা বলেছে। বললেন, হ্যাঁ যেটাকে নাকি বলে মেল গেজ, হ্যাঁ যে হ্যাঁ মানুষের একটা ধারণা যে হ্যাঁ ছেলেরা সাজতে পারে না। সাজতে মানে পারে না। ছোট থেকেই দেখতাম আমরা, যদি মানে একটু বেশি চিরুনি হ্যাঁ দিয়ে চুল হ্যাঁ আঁচড়ালেও বাবারা হ্যাঁ বলতো যে হ্যাঁ এই ছেলে মানুষ আবার ছেলে এত মানুষ সাজার আবার কি এত আছে। কিসের কি। তো এটা একটা হয়, কিন্তু এখন কিন্তু টাইম এখন চেঞ্জ হচ্ছে, হচ্ছে, টাইম চেঞ্জ এখন হচ্ছে, টাইম চেঞ্জ মানুষ হচ্ছে। বুঝতে পারছে। এখন ছেলেরাও বোঝে কি না এখন আমাদেরও হেলদি থাকাটা খুব দরকার। কেন আজকালকার শুধু ছেলেরাই মেয়ে পছন্দ করে না, মেয়েরাও কিন্তু মেয়েরা হচ্ছে ছেলেদেরকেও পছন্দ এক্স্যাক্টলি করে। এক্স্যাক্টলি কি না এটা ওয়েল মেনটেন না, আমরা করবো না ওই বাবা। দিন নেই এখন। হ্যাঁ এই জিনিসটা এখন আছে, আগে মেয়েদেরকে চুজ করতো, এখন মেয়েরা চুজ করে। আগেও তো ছিল, আমাদের তো আগেও স্বয়ম্বর টয়ম্বর ছিল, কিন্তু আগে ওই লেভেলে ওই ছিল, লেভেলে মানে ছিল না। এখন সব এখন লেভেলেই এই হ্যাঁ ব্যাপারটা চলে এখন এসেছে। টাইডি থাকা, তারপরে মেনটেন রাখা নিজেকে ভীষণ দরকার। এটা অ্যাকচুয়ালি না না, দরকার পজিটিভিটিও রাখে নিজেকে, একটা মানুষকে। অবশ্যই তুমি অবশ্যই। যত নিজেকে মেনটেন রাখবে সেটা তোমার বাস্তুতে, আমরা মনে করি কি একদম বাস্তুতে একদম, পজিটিভিটি অনেক বেশি ঠিক আনে। ঠিক ঠিক। যেমন আগে একটা মিথ আছে, পারফিউম গিফট করা যায় না, হুম। ঠিক আছে। এই মিথটা আমি যখন পারফিউম মানে শুরু করেছিলাম তখন অনেকেই বলতো যে গিফট কি দেওয়া যায়, ওর কোনো হয়তো ছেলে ফ্রেন্ডকে বা বাবাকে বা ভাইকে কি দেবে। আমি বললাম পারফিউম দাও, বলে না পারফিউম দিলে ঝগড়া হয়। তো এটা তো ঠিকই বলছো তুমি, এখন ছেলেরাও মানে দিন চেঞ্জ হয়ে হ্যাঁ গেছে, দিন সময় চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে, গেছে, ছেলেরাও একটু ভাবে যে না আমরাও নিজেকে আমরাও ঠিকভাবে নিজেকে রাখি। একটু ঠিক রাখি। এবার শর্টেই তুমি খুব বেশি হুম ডেসক্রাইব হুম না করলেও হবে, সেটা হলো তোমার যে প্রোডাক্ট রেঞ্জটা। হুম হুম আর প্রথমে আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু কোনো ধরনেরই কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট একটা পডকাস্ট। যেহেতু আমার মনে হলো যে ও একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করছে, নিজে বানিয়ে একটা, নিজে সব কিছু করে, আপনারা শুনলেনই যে সব নিজে করে একটা বিজনেস চালাচ্ছে, তো এই জন্যই আমার পডকাস্টটা করা। তাও যেহেতু আমরা এই টপিকে কথা বলছি, প্রোডাক্ট রেঞ্জের ব্যাপারে তো কথা বলতেই হবে। হ্যাঁ তো হ্যাঁ কি কি প্রোডাক্ট রেঞ্জ আছে একটু বলো তো। যেমন স্কিন কেয়ারে কমপ্লিট রেঞ্জ আছে, মানে ফেস, যেরকম একটা তো ফেস বম, যেটা তুমি, হ্যাঁ ফেস ওয়াশ আছে, ফেস আবার বোম ফেস আছে, ওয়াশও আছে ফেস আলাদা, ওয়াশও বম আছে, আলাদা আছে। আবার টোনার, হুম। ক্লিনজিং মিল্ক, মানে হুম। কমপ্লিট রেঞ্জ একটা মানে যা যা দরকার হয় হ্যাঁ আর কি। একটা স্কিনে যা যা দরকার লেয়ার ওয়াইজ এক একটা প্রোডাক্ট কাজ করে, তো সেই লেয়ার ওয়াইজের প্রোডাক্ট রেডি করা আছে। ক্রিম, সানস্ক্রিন, তারপরে বডি সোপ, এখন আবার ট্রেন্ড উঠেছে হুইপ সোপ, আচ্ছা যেটা ড্রাই করে না, বাটার দিয়ে বানানো। আচ্ছা আচ্ছা, তো মানে ওইটা এখন কিরকম হয় জিনিসটা? সেটা একদম বাটারের মতন থাকে, যেমন বডি বাটার, আগে বডি আচ্ছা। লোশন ছিল, হ্যাঁ তারপরে হ্যাঁ, বডি অয়েল, তারপরে এখন বডি বাটার বলে একটা মানে ইয়ে ওটা আছে। কি যেমন লোশনের মতো থাকে? বডি ওটা পুরো বাটার, আচ্ছা পুরো বাটার, ওটা উইন্টার টাইমে খুব ভালো হয়। আচ্ছা, মানে সেটাই এই তো, অনেকের থাকে পা ফেটে যায়, সেগুলো খুব ভালো কাজ মানে ড্রাই করে। স্কিনে হ্যাঁ ওটা। হ্যাঁ একদম উইন্টারের জন্য বডি বাটার ইজ বেস্ট। এবার হুইপ সোপ, মানে বললাম না যে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন প্রোডাক্ট আসছে, সেটার ডিমান্ড বেড়ে যায়। তো ট্রেন্ডের সাথে তোমাকে তো ট্রেন্ডের সঙ্গে এটা চলতেই পাল্লা হবে। দিয়ে চলতে হবে। এবার অর্গানিক প্রোডাক্ট এত রেগুলারলি আমরা লঞ্চ করতে পারি না, নতুন প্রোডাক্ট যেমন ব্র্যান্ডরা করতে পারে, আমরা করতে পারি না। কেন, ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, প্রফিট মার্জিন ইজ ভেরি লেস। আর আমি তো বললামই কি আমার 80% প্রফিট এই রাস্তায় সেটা বাচ্চাদের তো জন্য ঠিক, আমি ওটা করি। তুমি করো। তো লঞ্চিং নিউ প্রোডাক্টস মানে ট্রেন্ডের সঙ্গে চলতে গিয়ে অনেকটা পিছাতো হয় আমাদেরকে, বিকজ ট্রেন্ড আদার ব্র্যান্ডের সঙ্গে আমরা ট্রেন্ডের সঙ্গে চলতে পারবো না। আমি ঠিক ঠিক সিঙ্গেল ঠিক। পার্সন এখানে, তার জন্য মানে পারফিউমেরও রেঞ্জ আছে,
যেমন স্টে রেঞ্জ মানে পারফিউমে মানে কি স্টেটার উপরের কিছু আছে 6 আওয়ার্স থাকবে, কিছু আছে 24 আওয়ার্স থাকবে, কিছু থাকবে কি আফটার ওয়াশও থাকবে, সেটা হলো একটা পারফিউমের রেঞ্জ। আচ্ছা, এবার হেয়ার সেটাতেও তোমার মেল ফিমেল? হ্যাঁ, মেল ফিমেল ইউনিসেক্স আছে। আবার পারফিউমগুলো থাকে কি বাচ্চারাও ইউজ করতে পারবে, বিকজ দে আর নট অ্যালকোহল বেস। আচ্ছা, সেটা একটা বিশাল বড় প্লাস হ্যাঁ, পয়েন্ট। পারফিউমের এটাই কি হ্যান্ডমেড পারফিউমটা এখন ভীষণ একটু মানে ডিমান্ডিং মনে হচ্ছে আমার, কি মানুষের হ্যান্ডমেড পারফিউমটা এখন একটু মানে ভালোই রেসপন্স করছে। কেন কি হ্যান্ডমেড পারফিউমে একটাই থাকে কি অ্যালকোহল বেস থাকে না, তো বাচ্চারা ইউজ করতে পারবে। অনেকে স্কিন প্রবলেম থাকে, সেগুলো অ্যালকোহল থেকে প্রবলেম হয়। তারপর অনেকে ড্রেসের প্রবলেম হয়ে যায়, কালারের প্রবলেম পারফিউম থেকে, জুয়েলারিজ থেকে হয়ে যায়। তো হ্যান্ডমেড পারফিউম এখান থেকে খুব সেফ সাইড একটা, তোমার কোনো রকমের প্রবলেম দেখা যাবে না। আচ্ছা, তো এবার প্রোডাক্ট রেঞ্জটাও বুঝলাম। এইবার আমি চলে এসেছি মোটামুটি পডকাস্টের শেষের দিকে। এই জিনিসটা না বললেই শেষ হবে না, সেটা হলো যে তুমি বললে একা তুমি সব কিছু করো, শুনে তো ভালো লাগলো, কিন্তু আমি বলতে চাই তুমি বললে লকডাউনের আগে 2019 থেকে, তো 19, 20, 21, 22, 23, 24 মোটামুটি 6 বছর মানে হতে চলেছে। তো এই 6 বছরে তোমার পপুলারিটিও অনেকটাই এখন হয়ে গেছে, মানে তোমার শিলিগুড়ির বাইরেও তো তুমি পাঠাও। হ্যাঁ হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতেই তোমার, মুম্বাই, তাই দিল্লি, আসামে, অরুণাচল, সব জায়গাতেই তুমি যাও। তো এই যে তোমার কাস্টমার বেস একটা দিনে দিনে বাড়ছে, মানুষের বিশ্বাসও বাড়ছে, তো তুমি বিজনেসটা এক্সপ্যান্ড করার কথাও তো অবশ্যই তোমার ভাবা উচিত এবং হয়তো ভাবছো। তো তখন তুমি একা কি করে সামলাবে, মানে তুমি সেটা নিয়ে কি ভাবছো? যেমন আমি একটা প্ল্যানিং করে রেখেছি কি মেকিং সাইডটা আমি পুরোটাই নিজেই করব, যাতে তুমি চাচ্ছ না যে ব্যাপারটা গড়বড় হোক। না, কোনো গড়বড় হোক সেটা আমি চাইছি না। কোয়ালিটিতে আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। তো আমি মেকিংটা আমি নিজেই আমি ভাবছি যে সেটা সেই জায়গাটা আমি পুরোটাই দেখব। আচ্ছা, এবার প্যাকিং ডিসপ্যাচ সেটা আমি পুরোপুরি হয়তো স্টাফ রেখে দিব, বা আমার ইচ্ছা আছে একটা ক্যাটালগ করার, সেই ক্যাটালগটা করলে আমার সবসময় স্টাফ থাকবে, কাস্টমার আসলো দেখলো, বাট স্কিন দেখে প্রোডাক্ট দেওয়াটা সেটা পুরোপুরি আমার উপরে থাকবে, আর প্রোডাক্টটা বানানোটা পুরোপুরি সেই দায়িত্বটা তুমি নিজের কাছেই রাখবে। এবার যেমন আমি লুকিং ফর আ ওয়েবসাইট, আমি একটা ওয়েবসাইটের প্ল্যানিং করছি। আচ্ছা, তো সেভাবেই আমি এখন মানে প্ল্যানিংটা আস্তে আস্তে আমি ইয়ে করছি। এখন আপাতত কি তোমার ফেসবুক পেজ আছে? ফেসবুক আছে, ইনস্টা আছে, পেজ আছে। আচ্ছা, পেজ আছে। আর নরমালি তো এক্সিবিশনস করি, আবার যা যা মেলা হয় সেখানে ক্যাটালগ দেওয়াই হয়। আর যেমন আসামে গিয়ে এক্সিবিশন করে এসেছি। হ্যাঁ, তুমি তো কিছুদিন আগে ডিব্রুগড় গেছিলে। হ্যাঁ, ডিব্রুগড়ে করে এসেছি। তো এবার যেখান থেকে ভালো অপরচুনিটি আসে সেখানে আমি যাই, অ্যাটলিস্ট গিয়ে জিনিসটাকে দেখিয়ে আসি। সেলিং ইজ নট দ্য বিগ ম্যাটার, বাট অ্যাটলিস্ট মানুষ জানো কি হ্যাঁ এই জিনিসটা কিছুটা একটা আছে। ঠিক ঠিক ঠিক। তো এটা তো তুমি ঠিকই বলেছো, কেন কি এক্সপ্যান্ড করতে গেলে তোমাকে স্টাফ তো রাখতে হবে ঠিকই, কিন্তু আবার সেই দায়িত্বগুলো যদি তুমি না দেখে অন্যকে দিয়ে দাও, তখনই আমার মনে হয় কোয়ালিটিতে ডিগ্রেড হওয়ার একটা চান্সেস থাকে। আর ইওর লিটল শপ যে ব্যাপারটা, থিমটা, যে ওইটা একটু লিটল থাকাটাই আমার মনে হয় বেটার, তাই না? বেশি বড় করতে গেলেই যে বেশি মানে বলে না কি আমাদের বলে কি বেশি খাই খাই করতে নেই, বেশি খাই খাই করতে গেলেই তুমি নিচে পড়ে যাবে। তো আমার বেশি খাই খাই নেই, আমি অল্পতে ভীষণ হ্যাপি থাকতে পছন্দ করি। আমি চাই কি সবাই ভালোবাসুক জিনিসটাকে, যেই জিনিসটা সবাই বলছে কি হ্যাঁ দিস আর লাইক আমরা রেটিংয়ে 10-এ 10 দিচ্ছি, সেটা আমি কোনোভাবেই 1%ও নামাতে চাই না, সেই ট্রাস্টটাকে আমি কোনোভাবেই ব্রেক করতে চাই না। তো সেই আমি রিলেশনটাকে মেনটেন রাখতে চাই। তো আমার জিনিসটা ছোট থাকুক, আমি 10টা বানাচ্ছি, সেটা 15টা বানাই, কোনো ব্যাপার না, কিন্তু তার বেশি আমি যেতেও চাচ্ছি না। ঠিক ঠিক। তো অলমোস্ট আমরা পডকাস্টের সব কিছুই কভার করলাম, যা যা অনেক কিছু জানতেও পারলাম আমি নতুন, ঠিক আছে? তো আশা করি আপনাদেরও ভালোই লাগলো। তো শেষ করার আগে আমি সবসময় এটা মেনটেন করি, শুরুটা যেরকম চাইল্ডহুড দিয়ে করি, শেষটা আমি চাই যে তোমার ভিউয়ার্সদেরকে, তোমার কাস্টমারও হতে পারে, এমনি নর্মাল ভিউয়ারও হতে পারে, যে চাইছে যে আমি এরকম একটা আমিও শুরু করব, তুমি বলছো এখন অনেকেই করছে, তাদেরকে যদি তুমি কোনো একটা মেসেজ দিতে চাও, কিছু একটা মেসেজ যদি দাও। মেসেজ আমি তোমাদেরকে এটাই দিব কি তোমরা যদি কিছু প্ল্যানিং করে থাকো কি আমরা এটা করব, কিছু স্বপ্ন যদি দেখে থাকো, তাহলে তোমাদের এক স্টেপ আগাতে হবে। আর ফেসবুক এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস হয়ে গেছে কি তোমাদের অ্যাটলিস্ট স্যাড তো করবেই না, তোমরা
মানে তোমাদেরকে একটা হিউজ ইনভেস্টমেন্টও করতে হচ্ছে না, তোমরা নর্মাল ইনভেস্টমেন্ট করেই কিন্তু তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারো। সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি ইজি ওয়ে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য। তোমরা আগাও, তোমরা অবশ্যই মানে যেমন আমার কাস্টমার্স আছে, সবাই সবাইকেই সাপোর্ট করে এখন সোশ্যাল মিডিয়াতে, সবাই সবাইকে সাপোর্ট করে, তো তোমরা এগিয়ে যাও। বাহ, অ্যাকচুয়ালি বারবার আমি মিতা বলতে গিয়ে থেমে যাই কেন, পায়েল চলে আসে, তারপরে আবার আমি মিতা বলি। তো দারুণ লাগলো পায়েল, মানে এত সময় যে আড্ডাটা দিলাম, পডকাস্টটা খুবই ভালো লাগলো। আশা করি তোমারও ভালো লেগেছে, হ্যাঁ, তুমিও খুব ভালো এনজয় লেগেছে, করেছো। হ্যাঁ। তো আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। তাতে কী হবে, মিতার যে এই যে স্কিন কেয়ারের ব্যাপারগুলো যা যা আমরা এখানে আলাপ আলোচনা করলাম সবার কাছে পৌঁছে যাবে, সবাই জানতে পারবে। যদি আপনাদের মিতার প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্ট থাকে, আমি ওর পেজের লিঙ্ক ফেসবুক, ইনস্টাগ্রাম যা যাই আছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। তো আজকের জন্য এতটুকুই, আবার কোনো একটা নতুন পডকাস্টে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ।